দ্বিতীয় দিনের চেষ্টায় মাঝ নদীতে বসল পদ্মা সেতুর ৩২তম স্প্যান। দৃশ্যমান সেতুর প্রায় ৫ কিলোমিটার। চলতি মাসেই আরও ৩টি স্প্যান বসানোর আশাবাদ। যমুনার পানি কমার সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন। সিরাজগঞ্জে সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। ২৮ বছর ধরে বেতন পান না এমপিওভুক্ত কলেজের অনার্স পর্যায়ের ৫,০০০ শিক্ষক। নিয়োগ ও অনুমোদনের নামে কর্মকর্তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা লুটপাটের অভিযোগ। ন্যায্য মজুরি, বকেয়া বোনাস পরিশোধ সহ কয়েক দফা দাবিতে সারা দেশে চা বাগান শ্রমিকদের কর্মবিরতি। মালিকদের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ। এবং চট্টগ্রামে কাজু বাদাম প্রক্রিয়াজাত কারখানা গড়ে উঠলেও নেই যোগান। সমস্যা কাটাতে পারলে ৯,০০০ কোটি টাকার রফতানি বাণিজ্যের আশা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। সেনাবাহিনীর 10টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উদ্বুদ্ধ হয়ে সৎ ও মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আর বাংলাদেশের জনগণ এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য। কাজে তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। আমাদের সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এমনকি করোনা ভাইরাসেও এই দীর্ঘ কয়েক মাস যাবৎ আমাদের সেনাবাহিনী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা, তাদের রিলিফ বিতরণ করা, তাদের নানা ধরনের সহযোগিতা করা, করোনা সম্পর্কে তাদের সচেতনতা, সব ব্যাপারেই বিশেষ ভূমিকা আপনারা পালন করে যাচ্ছে। সেজন্য আমি সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের অন্যান্য নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকেই যার যা ভূমিকায় তারা বিশেষভাবে অবদান রেখে যাচ্ছে। আমরা চাই শান্তি। জাতিপিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু আমরা কারোর সাথে বৈরিতা চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি। বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। কাজে আমরা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সবসময় নিবেদিত প্রাণ। তাই জাতিসংঘ যখনই আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য চেয়েছে, পুলিশ বাহিনী চেয়েছে, আমরা সেটা দিয়ে যাচ্ছি। শুধুমাত্র আমরা যেহেতু বিশ্ব শান্তিতে বিশ্বাস করি এবং দেশের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা থাকুক, আর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যটা স্থির রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের নারী সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। কারণ 96 সালেই প্রথম আমি এই নারী সদস্য আমাদের সেনাবাহিনীতে আমরা অন্তর্ভুক্ত করেছিলাম। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আমাদের সংবিধান স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে জাতিপিতা এই সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন, যে সংবিধানে একটি রাষ্ট্র পরিচালনার সব দিক নির্দেশনা দেওয়া আছে। কাজে সংবিধানকে সমুন্নত রেখে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি জানি এই করোনা ভাইরাসের কারণে শুধু এটা বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সকলের জন্য একটা স্থবিরতা এসে গেছে। এই করোনা ভাইরাসে আমরা অনেক আপনজনকে হারিয়েছি, অনেক মানুষকে হারিয়েছি, দেশে বিদেশে প্রবাসে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাথে আমি বলবো যে করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনীতির জন্য স্থবির না হয় আর মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম 31 দফা নির্দেশনা, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই নির্দেশনা আমরা দিয়েছি। পাশাপাশি আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখা এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ প্রণোদনা আমরা ঘোষণা করেছি।
সেখানে আমরা আমাদের বাজেট ছাড়াও আমরা চিন্তা করেছি যে যেভাবে হোক মানুষের কাছে অর্থ পৌঁছাতে হবে, আর্থিক সচ্ছলতা দিতে হবে এবং আমাদের সব কাজগুলির জন্য চলার ব্যবস্থা নিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা ১,১২,৬৩৩ কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিই। এর বাইরেও আমরা সাধারণ মানুষ তাদেরকে আমরা আর্থিক সহায়তা করি। আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষজনও যারা, কারণ করোনা ভাইরাস এখন এমন একটা অবস্থা হয়েছিল যে সব কিছু স্থবির হয়ে যায়, কিন্তু মানুষের জন্য কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা সকল শ্রেণী পেশার মানুষ যারা এই ধরনের কষ্টে পড়তে পারে তাদেরকে আমরা আর্থিকভাবে নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করি এবং প্রত্যেকে যার যার বেতন ভাতা সময় মতো পেয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা তাদের যে উপবৃত্তি দিই সেটাও তারা সময় মতো পেয়েছে। আমরা সেগুলিও সমানভাবে অনুসরণ করি এবং তাদেরকে দিয়ে যাই। প্রায় 10 মিলিয়নের বেশি পরিবার আমাদের এই প্রণোদনা পেয়েছে। আমরা প্রত্যেকের কাছে সরাসরি টাকা পাঠিয়েছি। সেখানে মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি আবার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তাদের সকলকেই আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য যে কোনো মানুষ যেন কষ্টে না থাকে। আর কৃষিতে আমার নির্দেশই ছিল যে আমাদের প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। আমাদের চাল, গম, মাছ, মুরগি, ডিম, মাংস, যে ফল, তরি তরকারি যে যেখানে আছে যার যার সাধ্য মতো সব উৎপাদন অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটা খাদ্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই আজকে সেই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে না। কিন্তু এখনও করোনা ভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে হয়তো আরেকবার হয়তো এই করোনা ভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কারণ ইউরোপে সব বিভিন্ন দেশে আবার নতুন করে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এখন থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। সেই দিকে আমি আহ্বান জানাবো যে আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকবেন এবং যার যার দায়িত্ব পালন করবেন। করোনা চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিকভাবে 2000 ডাক্তার নিয়োগ দিয়েছি, 6000 নার্স নিয়োগ দিয়েছি এবং আমরা টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। এত দ্রুত সময়, অল্প সময়ে এত সংখ্যক লোক নিয়োগ দেওয়া একটা কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা তা করেছি যেন তাদেরকে ট্রেনিং দিয়ে এই করোনা রোগীদের জন্য যথাযথ চিকিৎসা দিতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। সেই থেকেও আমরা আমাদের সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই যে করোনায় আক্রান্ত মানুষ তাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, চিকিৎসা সেবা থেকে শুরু করে একের দাফন কাফন সব ব্যাপারে আপনারা যথাযথ সাহায্য করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে। আমরা এটুকুই চাইব যে দেশ আমাদের এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এবারেও আমরা কিন্তু বাজেট আমরা দিয়েছি 5,68,000 কোটি টাকার বাজেট, যেটা দেওয়া খুব কঠিন ছিল, তবু আমরা দিয়েছি। তারপরেও বলেছি যে অর্থ খরচের ব্যাপারে সবাইকে মানে একটু সচেতন থাকতে হবে, কারণ করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তখন আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই সে ব্যবস্থা নিতে হবে, যদিও আমরা বাজেট ঠিক রেখেছি। আর সেই সাথে সাথে বলবো যে আমাদের প্রবৃদ্ধি আমরা 5.4 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি, যেটা লক্ষ্য ছিল 8.2 ভাগ করব। করোনার কারণে পারিনি, কিন্তু অনেক দেশে তা শূন্যের কোঠায় নেমে গেছে বা মাইনাস হয়েছে, কিন্তু আমরা এখনও বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তো আমরা সব থেকে উপরে আছি। 5.4 ভাগ আমরা অর্জন করেছি। ইনশাল্লাহ আমরা আরও বেশি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে দারিদ্র্য বিমোচনের যে কর্মসূচি আমরা নিয়েছি, আরেকটা হচ্ছে নদী ভাঙন, এবার বন্যা। কারণ আমরা ঘূর্ণিঝড় আমফান, তারপরে বন্যা, একটার পর একটা ঝামেলা আমরা
সম্মুখীন হচ্ছে, কিন্তু আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবেলা করছি। সেখানে আমাদের সেনাবাহিনীর বিরাট ভূমিকা রয়েছে। কাজে আমরা এভাবেই আমাদের সকলকে কাজ করে যেতে হবে যেন যে কোনো ধরনের দুর্যোগ আসুক আমরা তা মোকাবেলা করতে পারি এবং আমরা তা মোকাবেলা করব। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে 20 বছর মেয়াদী প্রাকৃত পরিকল্পনাও আমরা দিয়েছি যে 2041 সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনার কাঠামো আমি প্রণয়ন করে তা গ্রহণ করেছি। 2100 সালে এই বদ্বীপ যেন আরও উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান 2100 সেটাও আমরা গ্রহণ করেছি। অর্থাৎ শুধু বর্তমান নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও যেন সুন্দর জীবন পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। যেখানে দারিদ্র্যের হার 40 ভাগ ছিল আমরা তা 20 ভাগে নামিয়ে এনেছি, সেটাও আমাদের ধরে রাখতে হবে। আর নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত যারা তাদের সবাইকে আমরা ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি, করে দেব। বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না। ভূমিহীন গৃহহারা মানুষকে আমরা ঘরবাড়ি তৈরি করে দেব, আমরা সেই পদক্ষেপও নিয়েছি। এবং আমি 97 সালে যখন আশ্রয়ণ প্রকল্প নিয়েছিলাম তখন আমাদের সেনাবাহিনীকে আমি কাজে লাগিয়েছিলাম। অনেক যারা ভূমিহীন মানুষ তাদেরকে আপনারা ঘরবাড়ি তৈরি করে দিয়েছিলেন। কাজে এভাবেই মানুষের পাশেই সবসময় আমাদের দাঁড়াতে হবে। যাক, আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের জীবন সুন্দর হোক, সুস্থ থাকুন সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এই করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আর জাতির পিতার স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি সেই প্রত্যয় ব্যক্ত করে আমি একটি সুশৃঙ্খল ও মনোজ্ঞ কুচকাওয়াজ উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করায় সেনাবাহিনী প্রধান এবং 9 পদাতিক ডিভিশনের জিওসি এবং সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং একটু দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সেনাবাহিনীর 10টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন আমরা সরাসরি ছিলাম সেখানে। অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টা পদ্মা সেতুতে যোগ হলো 32তম স্প্যান। স্রোতের তীব্রতার সাথে লড়াই করে নদীর মাওয়া প্রান্তে 4 ও 5 নম্বর পিলারে এই স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় 5 কিলোমিটার সেতু। করোনা ও নদীর তীব্র স্রোতের কারণে কাজে নানা ব্যাঘাত ঘটলেও চলতি মাসে আরও 3টি স্প্যান যোগ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। শনিবার সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত 8 ঘন্টার চেষ্টা। মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে ক্রেনে করে স্প্যানটি প্রায় 1.5 কিলোমিটার দূরে 4 ও 5 নম্বর পিলারের কাছে নিয়ে আসা হলেও স্রোতের তীব্রতার কারণে নোঙর করে রাখা যাচ্ছিল না। বেশ কয়েকবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের মতো কাজ স্থগিত ঘোষণা করা হয়। রোববার ভোর 6:30 থেকে শুরু হয় দ্বিতীয় দিনের চেষ্টা। আগের দিন সেনাবাহিনী পিলারের কাছে স্প্যানটিকে সারা রাত পাহারা দিয়ে রাখে। শক্ত করে নদীর তলদেশে নোঙর ফেলার ব্যবস্থা করা হয়। আলো ফুটতেই শুরু হয় স্প্যানটি পিলারের উপর তোলার কার্যক্রম। কাজ এগিয়ে থাকায় এদিন মাত্র 3 ঘন্টার চেষ্টায় স্প্যানটি পিলারের উপর বসিয়ে দেওয়া সম্ভব হয়। চলতি মাসেই আরও 3টি স্প্যান বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। স্রোতের কারণে আমরা নদী পারাপার মালামাল নিয়ে যাওয়া, আমাদের যে ডেকগুলো আছে, রেলওয়ে ডেক, রেল স্ট্রিঞ্জার, রেলওয়ে ডেক, এগুলা নদীতে পার করতে যায় আমাদের অতিরিক্ত সময় লাগছে। রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে। মাওয়া প্রান্তে আগের 2টি স্প্যানের পাশে যোগ করা হয় এই স্প্যানটি। সেতুর দৃশ্যমান 32টি স্প্যানের মধ্যে 29টি জাজিরায় আর মাত্র 3টি বসলো মাওয়া প্রান্তে। নদীর তীব্র স্রোতের সাথে প্রযুক্তির লড়াই, শেষ পর্যন্ত জয় হলো বিজ্ঞানেরই। মূল নদীতে বাকি যে 9টি স্প্যান বসানো হবে তার সবগুলোতেই এই পদ্ধতিতে নদীর তলদেশে নোঙর করা হবে। আগামী 20, 25 ও 30 অক্টোবর যথাক্রমে 33, 34 ও 35তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল,
সবুজ সকাল সকাল কাজ শেষ হয়ে যাওয়ায় এখন আর এখানে তেমন কোনো কর্মতৎপরতা নেই। এর মধ্যেই স্প্যানটি বয়ে নিয়ে আসা যে ক্রেনটি ছিল সেই ক্রেনটি খুলে নেওয়া হয়েছে, অর্থাৎ ক্রেনটি স্প্যানটিকে বসিয়ে দেওয়ার কাজ পুরোপুরি শতভাগ শেষ করার পরে এটি তার যে বেঁধে রাখার কেবলগুলো ছিল সেগুলো খুলে দিয়েছে। কেবল ক্রেনটি কিছুক্ষণের মধ্যে চলে যাবে নির্ধারিত স্থান অর্থাৎ কুমারভোগ ইয়ার্ডে, যেখান থেকে এই স্প্যানটি নিয়ে গতকাল সকাল 9:30টায় রওনা দিয়েছিল। আর গতকালই কিন্তু বসানোর নানা তৎপরতা ছিল, যেগুলো একটু আগে খবরে আপনি দেখেছেন। এখন যেটি হচ্ছে যে এই স্প্যানটি বসিয়ে দেওয়ার মাধ্যমে এই মাওয়া প্রান্তে একসঙ্গে 3টি স্প্যান দৃশ্যমান দেখা যাচ্ছে। এটি আজকে যে স্প্যানটি বসানো হলো এটি মাওয়ার পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান, অর্থাৎ এর আগে মাত্র 3টি স্প্যান বসানো হবে। আর চতুর্থ যে স্প্যান, যদি আমরা যে প্রান্ত থেকে গাড়ি ওঠা শুরু করবে সেই প্রান্তকে 1 নম্বর স্প্যান ধরি, তাহলে এটি আসলে সেতুর চতুর্থ স্প্যান, অর্থাৎ এর আগে 3টি স্প্যান বসানো হবে। কিন্তু এই 3টি স্প্যান এখনও বসানো হয়নি, সব মিলে আরও 9টি স্প্যান বসানো হয়নি। সেই 9টি স্প্যান বাকি আছে, সেগুলো আস্তে আস্তে সামনের দিনগুলোতে বসিয়ে দেওয়া হবে। পদ্মা সেতুর প্রকৌশলীরা আশা করছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে তারা এই 9টি স্প্যান বসিয়ে দেবেন। মূলত ডিসেম্বরের 10 তারিখকে তারা স্প্যান বসানোর সবশেষ লক্ষ্য হিসেবে এখন পর্যন্ত নির্ধারণ করে রেখেছেন। এখন আসলে এইখানে আর তেমন কোনো কাজ নেই, এখন এই স্প্যানটি ঝালাই করে দেওয়া হবে। ঝালাই করে দিলেই এইগুলো আগে 3টি, এই প্রান্তে 3টি এবং জাজিরা প্রান্তে 29টি, মোট 32টি স্প্যানে 4800 মিটার পদ্মা সেতু দৃশ্যমান করা হলো। সবুজ, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর 32তম স্প্যান বসানোর খবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। আজও টিকিট ও টোকেনের জন্য ভিড় করছেন সৌদি প্রবাসীরা। টিকিটের লাইনে লোক সমাগম কম থাকলেও টোকেন প্রত্যাশীদের যথেষ্ট ভিড় আছে। এই মুহূর্তে মতিঝিলে বিমান বাংলাদেশের কার্যালয়ের সামনে আছেন হরিপদ সাহা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হরি, সবুজ, গত 2 সপ্তাহ ধরে যথারীতি আমরা যেটা দেখছিলাম যে সকাল থেকেই কিন্তু এখানে বিমান কার্যালয়ের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা যায়, সেই একই রকম চিত্র রয়েছে। তবে আজকে সকালে এসে যেটা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপেই এখানে টিকিট প্রত্যাশী যারা রয়েছেন, যারা টোকেন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছেন, অর্থাৎ তারা আজকে হয়তো টিকিট পাবেন। বিমান কর্মকর্তা আমাদেরকে এখানে যারা ছিলেন তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে টিকিট টোকেন নিয়ে যারা প্রবেশ করছেন তাদেরকে হয়তো ভিসার মেয়াদ অনুযায়ী, যাদের ভিসা শেষের দিকে তাদেরকে হয়তো সামনের দিনগুলো টিকিট দেওয়া হবে, যাদের ভিসার মেয়াদ রয়েছে তাদেরকে পেছনের অর্থাৎ দেরির ফ্লাইটের টিকিটগুলো দেওয়া হবে। তবে এখানে লক্ষ্য করা যাচ্ছে এখনও কিন্তু টোকেন প্রত্যাশী যারা হয়তো টিকিটের জন্য পরবর্তীতে চেষ্টা করবেন, সেই টোকেন প্রত্যাশী সৌদি প্রবাসীদের কিন্তু যথেষ্ট ভিড় এখনও রয়েছে। তবে তুলনামূলকভাবে অর্থাৎ গত 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে যখন শুরু হয় তখন যে হুমড়ি খাওয়া ভিড় এখানে লক্ষ্য করা গেছে, সেই ভিড়টা এখন লক্ষ্য করা যাচ্ছে না, কিছুটা কমে আসছে। অর্থাৎ টিকিট যে পাচ্ছেন মানুষ সেটা বোঝা যাচ্ছে, এবং যারা সৌদি আরবের ফ্লাইটগুলোতে তারা ধরছেন সেই বিষয়টা বোঝা যাচ্ছে। এবং সৌদি এয়ারলাইন্স এবং বিমানের সব মিলিয়ে প্রায় 20টি ফ্লাইট চালু থাকার কথা, এবং এই ফ্লাইটগুলোতে সপ্তাহে কিন্তু প্রায় 8 থেকে 9 হাজার সৌদি প্রবাসীরা যেতে পারবেন, সেরকমই একটি পরিসংখ্যান আমরা জানতে পেরেছি। অর্থাৎ দিন দিন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, সৌদি প্রবাসীরা হয়তো আস্তে ধীরে তারা নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন। তো সবুজ, এই ছিল আমার কাছে সবশেষ বিমান বাংলাদেশ কার্যালয়ের সামনে থেকে। সৌদি প্রবাসীদের টিকিট দেখছেন এ সময়ের বাণিজ্য। ন্যায্য মজুরি ও বকেয়া বোনাস পরিশোধ সহ কয়েক দফা দাবিতে দেশের 166টি চা বাগানে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ সবুজ। 22 মাসের বকেয়া বোনাসের দাবিতে এবং সরস্বতী পূজার আগে বোনাস সহ তাদের ন্যায্য যে মজুরি, সেই মজুরি বৃদ্ধির দাবিতে গত 6 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে। প্রতিদিন 2 ঘন্টা ধরে কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতি চলবে আগামী দাবি দাবা না মানা পর্যন্ত। আমি একটু সংক্ষেপে যদি একটু জানতে চাচ্ছি যে আপনারা যে গত 6 তারিখ থেকে দাবি দাবা করছেন, আপনি একজন ফেডারেশনের ইউনিয়নের সভাপতি হিসেবে আপনি আমাকে একটু বলবেন যে এই আন্দোলন কতদিন চলবে? এটা আসলে আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে আমাদের দুর্গাপূজার আগে যদি আমাদের নতুন চুক্তি বাস্তবায়ন না হয় এবং আমাদের 300 টাকার মজুরির এটা আমরা আলটিমেটাম দিয়েছি। এই সব এবং এই যে 22 মাসের যেটা আমাদের বকেয়া রয়েছে, যে 22 মাস অতিবাহিত হয়েছে আমাদের চুক্তির, সেই 22 মাসের এরিয়া টাকাটা সেইগুলো যদি দুর্গাপূজার আগে আমাদের দেওয়া না হয় তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব
এবং দুর্গাপূজার আগে যদি না হয় দুর্গাপূজার পরে আমরা এটা অনির্দিষ্টকালের জন্য যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হবো। সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, উনি যাতে চা শ্রমিকের এই দাবিগুলা যুক্তি। আচ্ছা সাবু, শুনছিলেন আপনি যে এই বাংলা চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা বলছিলেন যে 166 বাগানে যে আন্দোলন চলছে এই দুর্গাপূজার আগে সেগুলো যদি দাবি পূরণ করা না হয় তাহলে লাগাতার কর্মসূচিতে যাবে দুর্গাপূজার পরপরই। সবুজ, এই ছিল সিলেটে সহ সারা দেশের 166টি চা বাগানের যে তাদের ন্যায্য দাবিতে যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলন কর্মসূচির সর্বশেষ খবর। কয়েক দফা দাবিতে চা বাগান শ্রমিকরা আন্দোলন করছেন, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সেক্ষেত্রে সরকারের সজাগ দৃষ্টি আছে। তবে এলডিসি থেকে উত্তরণের পর চলমান বাণিজ্যিক সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ কতদিন পর্যন্ত পাবে তা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে জরুরি ভিত্তিতে আলোচনা করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 2024 সালের মধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছে বাংলাদেশ। 2021 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বিশেষ সভায় বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিতে সুপারিশ করতে যাচ্ছে। কিন্তু স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্যে কিছু সুযোগ সুবিধা কমে আসবে বাংলাদেশের জন্য, তৈরি হবে চ্যালেঞ্জ। তবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে সরকারের সজাগ দৃষ্টি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের 2024 সালে এলডিসি উত্তরণ এবং বাংলাদেশের প্রস্তুতি বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি বাংলাদেশের জন্য গর্বের। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সাথে সুযোগও আছে। সরকারি বেসরকারি সব সংস্থাই সরকারকে পরামর্শ দিতে পারে ডব্লিউটিও এর সাথে আলোচনার বিষয়। দেশের মধ্যে যদি অনুকূল পরিবেশ তৈরি করতে পারি তাহলে এলডিসি উত্তরণের বিষয়টি আমাদের কাছে চ্যালেঞ্জ নয় বরং সুযোগ মনে হবে। চ্যালেঞ্জের মধ্যেই আমাদের সুযোগ তৈরি করে নিতে হবে। তবে এলডিসি থেকে উত্তরণের পর চলমান বাণিজ্যিক সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ কতদিন পর্যন্ত পাবে তা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে জরুরি ভিত্তিতে আলোচনা করা উচিত বলে মনে করেন সালমান এফ রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ডব্লিউটিওর সাথে আলোচনা চলছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে প্রস্তুত। ডব্লিউটিওর সাথেও আলোচনা চলছে। বাংলাদেশ যেন বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে সব সুযোগ সুবিধা পায় সে বিষয়ে আলোচনা চলছে। এলডিসি থেকে উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবেলা করে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনলাইন সেমিনারে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ডক্টর এম এ রাজ্জাক এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পেলে অনেক দেশেই পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না বাংলাদেশ। সুবিধা পেলেও কমে আসবে পরিসর, প্রভাব পড়বে জিডিপি প্রবৃদ্ধিতে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার হাটবাজারে সরবরাহ কমেছে সবজির, এ কারণে সব ধরনের সবজির দাম চড়া। ভোর থেকে মহাস্থানগর পাইকারি হাটে নিজেদের উৎপাদিত সবজি নিয়ে ভিড় করেন প্রান্তিক চাষিরা। তবে হাটে সবজির সরবরাহ কম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কয়েকদিনের অতিবৃষ্টি এবং 4 বারের বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়াকে দায়ী করেছেন। বর্তমানে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকা করে। এছাড়া করলা, বেগুন, পটল, মূলা, ঝিঙে সব সবজির দাম বেড়েছে কেজি প্রতি 45 থেকে 50 টাকা। বন্যার পরিস্থিতি এরকম হয়ে গেছে বন্যার জন্যে। তাছাড়া যে মূলার যে দাম, বন্যা যদি না হতো তাহলে মূলা ঠিক মতনই মূলার ফলন ভালো হতো আর কি। গত বছর ছিল মনে করেন কম দাম, এখন বর্তমানে 80 টাকা 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। কবি আবাদ বা সব সবজির আবাদ কম হওয়ার কারণে দাম এবার বেশি। কবি এবার 80-90 টাকা কেজি, গতবার 60-70 টাকা কেজি ছিল। দেখছেন এ সময়ের বাণিজ্য। যমুনা নদীর পানি কমার সাথে সাথে তীব্র স্রোতের কারণে সিরাজগঞ্জের নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় আবারও দেখা দিয়েছে ভাঙন। জেলার শিমলা ও পাঁচঠাকুরি উপজেলায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। রোববার ভাঙনের তীব্রতা কমলেও গত কয়েকদিনের আতঙ্ক কমছে না নদী পাড়ের মানুষের। কয়েকদিনের ভাঙনে পাঁচঠাকুরি এলাকায় গাছপালা সহ প্রায় শতাধিক ঘর, বসত বাড়ি, বৈদ্যুতিক খুঁটি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পেটে মাটি হারিয়ে সহায় সম্বলহীন অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শেষ সম্বলটুকু বাঁচাতে নদী পাড়ের মানুষজন ঘরবাড়ি সরিয়ে বাঁধের উপর আশ্রয় নিচ্ছে।
এ অবস্থায় এখনও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এদিকে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে জেলার পানি উন্নয়ন। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিদ্যমান সমস্যাগুলো কাটাতে পারলে বছরে ৯,০০০ কোটি টাকার কাজু বাদাম রপ্তানি সম্ভব। তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে চট্টগ্রামে কাজু বাদামের প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠলেও রয়ে গেছে যোগান স্বল্পতা। আর কাজু বাদামের যোগান বাড়াতে বাগান তৈরির জন্য ৩ পার্বত্য জেলায় ৫০ কোটি টাকার বিশেষ প্রকল্প নিয়েছে সরকার। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কিছুদিন আগেও যে কাজু বাদাম ছিল অভিজাত মানুষদের জন্য বিদেশ থেকে আনা রাস্তার উপকরণ, সে কাজু বাদাম এখন প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে দেশের কারখানায়। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ২০২৪ সালের মধ্যে বছরে ৯,০০০ কোটি টাকার কাজু বাদাম বিদেশে রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে এ খাতের ব্যবসায়ীরা। বিশ্বে বর্তমানে ৯০,০০০ কোটি টাকার কাজু বাদামের চাহিদা রয়েছে। লক্ষ্যমাত্রা হচ্ছে ২০২৪ সালের মধ্যে ৯,০০০ কোটি টাকার প্রসেস কাজু বাদাম এক্সপোর্ট করা। যারা ইম্পোর্ট করছেন প্রসেস কাজু বাদাম অন্যান্য দেশ থেকে, তাদের বিপুল পরিমাণ যে ডিউটি ফাঁকি এটাকে বাজারে পরিণত করে রেখেছেন, এটা এখনও সবচেয়ে বড় বাধা। ৩ পার্বত্য জেলাতে সীমিত আকারে চলছে কাজু বাদামের চাষ। বর্তমানে উৎপাদন ২,০০০ মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন আগামীতে কাজু বাদামে হয়ে উঠতে পারে দেশের অন্যতম রপ্তানি খাত। এক্ষেত্রে ৩ পার্বত্য জেলায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে কাজু বাদাম বাগান তৈরির বিশেষ প্রকল্প। এই অবস্থায় ৩ পার্বত্য জেলায় কাজু বাদামের চাষ বাড়াতে ৫০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে অনুমোদন পেতে যাচ্ছে এই প্রকল্প। প্রায় ২ লাখ হেক্টর পাহাড়ি ভূমি কাজু বাদাম চাষের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা বাগান করেন তাদেরকে বিনা পয়সায় ট্রেনিং সহ সমস্ত কিছু গাছপালা চারা যা লাগে সব কিছু তাদেরকে দিয়ে পরিপূর্ণ বাগান করে দিয়ে তাদেরকে হস্তান্তর করা, এটা হচ্ছে আমাদের প্রকল্প। বিশ্বের কাজু বাদামের চাহিদার ৫২% ভিয়েতনাম এবং ২২% ভারত সরবরাহ করে। এক্ষেত্রে স্বাদ এবং গুণগত মান ভালো হওয়ায় জায়গা করে নিতে পারে বাংলাদেশও। বাংলাদেশের কাজু বাদাম ভিয়েতনামের বাদামের থেকেও টেস্টটা বেশি, এবং ইউরোপে বেসিক্যালি আমাদের বাংলাদেশের একটা সুবিধা আছে, যেটা ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে আমাদের বাংলাদেশের। সেই ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে আমাদের প্রাইসের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে আমরা ইনশাল্লাহ ভালো একটা প্রভাব ফেলতে পারবো। ২০১৮-১৯ অর্থ বছরে বিদেশ থেকে বাংলাদেশে প্রায় ৫ লাখ মেট্রিক টন কাজু বাদাম আমদানি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় দিনের চেষ্টায় মাঝ নদীতে বসল পদ্মা সেতুর ৩২তম স্প্যান। দৃশ্যমান সেতুর প্রায় ৫ কিলোমিটার। চলতি মাসে আরও ৩টি স্প্যান বসানোর আশাবাদ। যমুনার পানি কমার সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। বসতবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন। সিরাজগঞ্জে সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। এবং ন্যায্য মজুরি, বকেয়া বোনাস পরিশোধ সহ কয়েক দফা দাবিতে সারা দেশে চা বাগান শ্রমিকদের কর্মবিরতি। মালিকদের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ে।